দর্শক স্বাগত জানাচ্ছি টিভেন24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা যখন কথা বলছি তখন বাংলাদেশ গভীর ঘুমে নিমগ্ন আছে। সকাল হয়েছে, অনেকে উঠতে শুরু করেছেন, কিন্তু এমন একটি দিন কাটানোর পর তারা ঘুমাতে গেলেন যেটি হয়তো বাংলাদেশের ইতিহাসে এর আগে দেখা যায়নি। অর্থাৎ প্রত্যাবর্তনের একটা অভূতপূর্ব গল্প লেখা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান, তিনি 17 বছর পর দেশে ফিরেছেন এবং তাকে বরণ করে নিতে শুধুমাত্র বিএনপির নেতাকর্মীরা যে এসেছেন তা নয়, অনেকে এসেছিলেন 17 বছর পর তারেক রহমানকে দেখতে। আমরা বিমানবন্দর থেকে একেবারে 300 ফিট পুরো পথ মানুষে ভর্তি ছিল। ড্রোনের ছবিতে যেটি দেখা গেছে, কোথাও একটুকু তিল ধরনের ঠাঁই নেই, কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং সেনাবাহিনী, র্যাব, বিজিবি, বিশেষ ফোর্স সবকিছু মিলে তারেক রহমানকে বরণ করে নেওয়া হলো একেবারে অন্যরকম। অন্যরকম বলা হচ্ছে এই কারণে যে সাধারণত এটি হওয়ার কথা নয়। একজন নেতা ফিরছেন, কোন একটা দলের নেতা, তার ফেরাতে রাষ্ট্রীয় যে উদ্যোগ, নিরাপত্তা ব্যবস্থা এবং দলীয় নেতাকর্মীর যে উচ্ছ্বাস, দুটো মিলে পুরো বাংলাদেশেই একেবারে আলোচনার কেন্দ্রে রয়েছে তারেক রহমানের ফেরা। এবং ফেরার পরে তিনি 16 মিনিটে একটি বক্তব্য দিয়েছেন, যে বক্তব্যে তিনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান, অর্থাৎ তার একটি পরিকল্পনা রয়েছে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি দেশবাসীর, বিএনপি নেতাকর্মীদের তো বটেই, দেশবাসীর সহযোগিতা চেয়েছেন, যদিও তিনি খোলাসা করেননি যে তার প্ল্যানটা কি, কিন্তু তার বক্তব্যে একটা ঐক্যের সুর বেঁধেছে। তিনি সমতল থেকে শুরু করে পাহাড়, তিনি সব জনগোষ্ঠীর, সব ধর্মের মানুষদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ গড়ার একটি স্বপ্ন দেখিয়েছেন এবং তার একটি পরিকল্পনা, যেটি হয়তো আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে অনেক বেশি স্পষ্ট হবে, কিন্তু সেটি নিয়ে এর মধ্যেই আলোচনা শুরু হয়ে গেছে। তারেক রহমানের এই প্রত্যাবর্তন নিয়ে আমাদের আজকের আলোচনাটি আমরা সাজিয়েছি। আমরা শেষের দিকে আলোচনা করার চেষ্টা করব আমেরিকান রাজনীতিতে রিপাবলিকান ডেমোক্র্যাটদের নানা ধরনের উত্থান পতন, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি স্কুল অফ সায়েন্স অ্যান্ড অ্যালাইড হেলথের প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি এবং স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের সিও রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ মালেক। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ডক্টর মহসিন ইউ পাটোয়ারি, আমি ঠিক জানি না আমি বলার সময় একটু বাড়িয়ে বলেছি কিনা, আপনার বিশ্লেষণটা শুনি যে তারেক রহমানের ফেরা একেবারে রাজস্বিক ফেরা ছিল। মানে সমসাময়িক বাংলাদেশে তো নয়, অন্যান্য দেশগুলোতেও এই ধরনের জনসমর্থন কিংবা জনস্রোত নিয়ে কোনো রাজনৈতিক নেতার সাম্প্রতিক সময়ে ফেরা খুব একটা চোখে পড়েনি। এই ফেরা কি ইঙ্গিত দিচ্ছে? একেবারে পুরো বাংলাদেশ তারেক রহমানের পিছনে আছে, নাকি আরো অনেক অঙ্ক আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একটু সময় নিয়ে বলছি যে জি, প্রথমত জাস্ট ফার্স্ট আমার যে এই প্রথম ইমপ্রেশনটা, সেই ইমপ্রেশনটা আমি বলি। আমার কাছে মনে হয়েছে তার জনাব তারেক রহমানের বক্তব্যটা অত্যন্ত সংযত ছিল, আবেগপ্রবণ ছিল না, নিজের আশা আকাঙ্ক্ষা সম্পর্কে উনি বলেন নাই, ওনার জনগণের কথা বলার অধিকারের কথা উনি বলেছেন, অধিকার দিতে হবে, মানুষকে অনেক আশা দেখিয়েছেন। উনি অনেক খাবার করছেন 1971 সালের স্বাধীনতার কথা, 1975 ও 7 নভেম্বরের আধিপত্যবাদের কথা বলেছেন, 90-এর স্বৈরাচারের কথা বলেছেন এবং 24 সালের স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনের কথা বলেছেন, মানুষের অধিকারের, গণতান্ত্রিক অধিকারের কথা বলেছেন। উনি অনেক জিনিসগুলো কাভার করেছে ওনার বক্তৃতায়। এবং যেই জিনিসটা বলেছেন, আমি ওখানে ফিরে আসবো, সেটা হলো উনি মার্কিন মানবতাবাদী নেতা ডক্টর মার্টিন লুথার কিং এর আই হ্যাভ এ প্ল্যান, সেই সুদ্ধরে উনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর দি পিপল অফ দিস কান্ট্রি, মাই কান্ট্রি। এবং এই প্ল্যান বাস্তবায়নের জন্য উনি সকলকে, যেটা আপনি বলেছেন, সকলকে আহ্বান জানিয়েছেন, সহযোগিতা জানিয়েছেন। তিনি যে ভিশন এবং পরিকল্পনার কথা বলেছেন, আমরা পুরোটা জানি না, পরিকল্পনার কথা বলেন নাই। উনি হয়তো লন্ডনে বসে এইসব ভিশনগুলো, পরিকল্পনাগুলো চিন্তা ভাবনা করেছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তার নিজের দলের যে নেতা কর্মীরা রয়েছেন, সেই নেতা কর্মীদের মন মানসিকতা আছে কিনা, তাদেরকে সেই মন মানসিকতা তৈরি করা, এটা একটা বিরাট চ্যালেঞ্জ তার জন্য হবে। আর কোনো জাতি
বিভক্ত জাতি কোনো দিকে অগ্রসর হতে পারে না, জাতিকে একত্রে নিয়ে আসতে হবে তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য। এবার আমি বলি, আপনি যে বললেন জনগণের ঢল যেটা পড়েছে আর কি, লক্ষ লক্ষ লোক জমায়েত হয়েছে। আমরা বাঙালিরা মূলত একটা আবেগপ্রবণ জাতি। আমরা একটু অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক। আমরা পলিসির পরিবর্তে আমরা ব্যক্তির পূজা পছন্দ করি, এবং সঠিক এটা সম্ভব হয়েছে আমাদের সেলফ কনফিডেন্স না থাকা আমাদের জনগণের মধ্যে, সঠিক গণতন্ত্রের অভাবে। আমাদের উপমহাদেশে পরিবর্তনের প্রভাব গণতন্ত্রের চেয়ে বেশি। তার জন্য অনেকে মনে করে একটা ডাইনেস্টি বাদ দিয়ে আমরা আর একটা ডাইনেস্টি শুরু করতে যাচ্ছি। এটা একটা পরিবারতন্ত্রের অংশ হিসেবেই জনাব তারেক রহমান তার পিতামাতার প্রতি তার দলের কর্মীদের যে ইমোশন, আবেগ ছিল, সেটি তার উত্তরাধিকারী, যেটা আমরা আজকে দেখতে পেয়েছি। দেশে আসার পর আমরা দেখতে পেয়েছি যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতিতে তারেক রহমানের ফিরে আসাটা কিন্তু দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দরকার ছিল। তার দলের জন্য দরকার ছিল। বিদেশে থাকলে বিএনপি কর্মীদের যে অনুভূতি, দেশে আসার পর সেই অনুভূতির মাত্রা আমরা আজকে দেখতে পেয়েছি। জনাব রহমান এর মধ্যে রাজনৈতিক বেশ রপ্ত করেছেন আর কি, আমি মনে হলো। যেমন তার খালি পায়ে হাঁটা, যে তার আবেগ, বাংলার মাটি ধরা, এটা আমার কাছে মনে হয়েছে তার আবেগ, এবং এটা সঠিকভাবে উনি কাজটা করেছেন। তবে একটা জিনিস আমি বলি, আমি আশা করি উনি ভালো করবেন। তবে রাজনীতি ও দেশ শাসন করা এবং আবেগ এক জিনিস না। তিনি তার দলের যেই কার্যক্রম, নমিনেশন বাণিজ্য, দেশের মানুষের আশা আকাঙ্ক্ষা কতটুকু উনি পূর্ণ করতে পারবেন, অন্যান্য রাজনৈতিক দলের সাথে কিভাবে কাজ করবেন, জুলাই আন্দোলনের মধ্যে যে সংস্কারের প্রস্তাবগুলো এসেছে সেই সংস্কারগুলো উনি কিভাবে বাস্তবায়নের পদক্ষেপ নেবেন, দেশে শান্তি শৃঙ্খলা, জননিরাপত্তা কিভাবে ফিরিয়ে আনবেন, এর সব কিছুর উপর নির্ভর করবে তার জনপ্রিয়তা। আমরা তো আগে দেখেছি, আমি শুরুতেই বলেছি আমরা একটু আবেগপ্রবণ জাতি। আমরা আজকে একজনকে মাথায় তুলি, 2 দিন পরে আরেকজনকে পায়ের নিচে ফেলতে আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা 75-এও দেখেছি 15ই আগস্ট, যিনি বঙ্গবন্ধু আগমনের সময় দেখছি, পরে 15 আগস্টে আমরা তেমন জনগণকে বাইরে হইতে দেখিনি। সুতরাং এটা কিন্তু রাজনীতিবিদদের জন্য একটা ইতিহাস, এটা শিক্ষার বিষয়। আমি আশা করি জনাব তারেক রহমান সত্যিকার ভাবে যে 16 বছর উনি দেশের বাইরে ছিলেন, 17 বছর, উনি এই ইতিহাসগুলো উনি পড়েছেন, উনি দেখেছেন, সেইভাবেই ওনার বক্তব্যটা আমার মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এ দেশে মানুষের ইমোশনাল লোকদেরকে ধরে রাখতে হলে আপনাকে ডেলিভারি দিতে হবে। যে ডেলিভারি গুলো যে বললাম, পাবলিক সেফটি, ইকোনমিক, এই যে একটা বিরাট একটা প্রজন্ম যারা 24-এ সংগ্রাম করেছে, এই প্রজন্ম তাদের এখনো তারা স্বনির্ভর না, বাবা মার উপরে অনেকে চলে, তাদের চাকরির নিশ্চয়তা, এই সব কিছু টুগেদার, এইগুলা তাকে বিরাট, আসছেন উনি ভালো, দেশের জন্য ভালো, কিন্তু বিরাট একটা চ্যালেঞ্জ তার জন্য তৈরি হয়ে আসছে। আমি তার ভালো কামনা করি, আশা করি উনি দেশকে একটা নেতৃত্ব দিয়ে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এটা আমাদের দেশ, উই লাভ দিস কান্ট্রি। থ্যাংক ইউ। ডক্টর মহসিন পাটোয়ারী চমৎকার বিশ্লেষণ করেছেন। আপনি বলছিলেন যে তারেক রহমান নিশ্চয়ই রাজনীতির ইতিহাস পড়েছেন। আমি শিওর যে তিনি আরো একটা জিনিস পড়েছেন, সেটি হলো ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি, তারেক রহমানও পড়েছেন। আপনারা পড়েছেন কিনা দুজন আমি ঠিক নিশ্চিত করে বলতে পারছি না। এটি রবার্ট ব্রাউনিং এর একটি কবিতা ছিল, দ্য প্যাট্রিয়ট, মানে এটি আপনারা পড়েছেন কিনা আমি ঠিক জানি না, তবে তারেক রহমান পড়েছেন। কারণ আমি তার বয়সী যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করে এসেছিলাম যে 7 বছর বয়সী, তারা ইন্টারমিডিয়েটে এই কবিতাটি পড়েছিলেন, যে ফুলে ফুলে সুশোভিত হয়ে একজন নেতা তিনি প্রবেশ করেছিলেন, এবং তার বিদায়টা এই কবিতায়, তার বিদায়টা হয়েছিল খুব করুণ।
এই ধরনের একটি কবিতার কথা আমার মনে পড়ছে যে এই কবিতাটা তার পড়া আছে এবং নিশ্চয়ই তিনি সেই কবিতা থেকেও শিক্ষা নেওয়ার অনেক সুযোগ পাবেন। আমি একটু মোহাম্মদ মালেক আপনার কাছে যেতে চাই। ডক্টর মহসিনুর পাটোয়ারী অনেকগুলো বিষয় বলেছেন তারেক রহমানের বক্তব্যে এসেছে। একটি বিষয় তিনি হয়তো উল্লেখ করেনি, সেটা হলো তারেক রহমানের বক্তব্যে কোনো প্রতিশোধ পরায়ণতার কথা আসেনি। তিনি যেই 17 বছর যাদের জন্য এই মাটি ছুঁয়ে দেখতে পারেননি, বিমানবন্দরে নেমেই তিনি মাটি ছুঁয়ে দেখেছেন, সেই মাটি ছুঁয়ে দেখতে পারেননি তাদের জন্য, তাদের ব্যাপারে কোনো কঠোর শব্দ তিনি উচ্চারণ করেননি। তিনি এমন কোনো উস্কে দেওয়ার মতো নেতাকর্মীদেরকে কথা বলেননি, বরং জাতীয় ঐক্যের কথা বলেছেন। এবং এই জাতীয় ঐক্য মানেই কিন্তু এখন যারা সক্রিয় আছে, আমি আওয়ামী লীগের কথা বাদ দিয়ে যদি বলি, একবারে জামায়াত ইসলামী, এনসিপি, এবি পার্টি এবং আরো যে দলগুলো আছে, হেফাজত ইসলাম থেকে শুরু করে সবাইকে নিয়ে তিনি ঐক্যের কথা বলছেন। ঐক্য করতে হলে তো তাদেরকেও সাথে নিতে হবে। আগামী দিনের রাজনৈতিক যে কর্মসূচি, খুব সময় হাতে খুব কম, 12 ফেব্রুয়ারি নির্বাচন, এই অল্প সময়ে এই ঐক্যটা কি তার বক্তব্যে থাকবে বলে আশা করছেন, নাকি গতানুগতিক ধারায় তিনি তো বিএনপিকে উজ্জীবিত রাখতে হলে বিরোধীদেরকে আক্রমণ করে বক্তব্য রাখতে হবে? কোন পথে তিনি হাঁটবেন বলে মনে হয়? জি, ধন্যবাদ হাসান। আজকে 25শে ডিসেম্বর, বড়দিন, ক্রিসমাস ডে। তো যারা এই অনুষ্ঠান দেখছেন, বিশেষ করে যারা খ্রিস্টীয় ধর্মাবলম্বী, সবাইকে আমি বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছি। আর আপনার এই যে প্রশ্নটি করেছেন খুবই সঙ্গত একটি প্রশ্ন। এই প্রশ্নের জবাবে সরাসরি যাবার আগে আমি একটু পিছন থেকে শুরু করতে চাই আর কি। সেটি হলো যে তারেক রহমান অবশেষে দেশে এলেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। তো এই ফিরে আসাটা খুব জরুরি ছিল দলের জন্য, জরুরি ছিল দেশের জন্য। দলের জন্য কেন জরুরি ছিল? আমরা জানি যে খালেদা জিয়া অসুস্থ দীর্ঘদিন ধরে। তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি দেশের বাইরে ছিলেন গত 17 বছর। তো বিএনপি চলছিল, বিশেষ করে 5 আগস্টের পর বিএনপির যে অবস্থা আমরা দেখেছি, একটা কাণ্ডারবিহীন নৌকার মতো, দোদল্যমানতা দেখেছি, ইনকনফিডেন্স দেখেছি। এবং বিএনপির কাছে যে প্রত্যাশা মানুষের ছিল 5 আগস্টের পর, সবচেয়ে বড় দল হিসাবে সবচেয়ে বেশি প্রত্যাশা বিএনপির কাছেই ছিল। কিন্তু বিএনপির নেতৃত্ব সেই প্রত্যাশা পূরণে তাদের যে করণীয় এবং অঙ্গীকার, সেটি কিন্তু মানুষের সামনে তেমন করে আনতে পারেনি। ফলে আমরা দেখেছি যে বিএনপির মধ্যে এক শ্রেণীর স্বার্থ নেশি বা ধান্দাবাজ যারা আছে, তারা মামলা বাণিজ্য, চাঁদা বাণিজ্যতে জড়িয়ে পড়েছে, দলের বদনাম হচ্ছে। সামনে নির্বাচন এসছে, এই যে নেতৃত্ব শূন্যতার কারণে সে নির্বাচনেও বিএনপি কেমন করে সে ব্যাপারে একটা বিশাল একটা সন্দেহ বিএনপির সমর্থক কর্মী এবং যারা জনগণের মধ্যে ছিল। তো তারেক রহমানের আসাটা বিএনপির জন্য অত্যন্ত জরুরি ছিল। তিনি এসেছেন, তার আসার ফলে যেটি হবে, তিনি দলের ভিতরে একটা শুদ্ধ অভিযান চালাতে পারবেন, নেতৃত্বের একটা ভর কেন্দ্র তৈরি করতে পারবেন এবং সেই সঙ্গে দলের মধ্যে একটা গতিশীলতা, শৃঙ্খলা এবং উদ্দীপনা ফিরিয়ে নিয়ে আসতে পারবেন। সেই জন্য দলের জন্য তারেক রহমানের ফিরে আসার যে প্রয়োজন ছিল এবং তিনি ফিরে এসেছেন, দল উপকৃত হলো। আর দেশের জন্য যেটি আমি বলছি যে দেখুন, 5 আগস্টের পর আমরা কি দেখছি বাংলাদেশে। 5 আগস্টের পরে 24-এর গণঅভ্যুত্থানের যে জন আকাঙ্ক্ষা ছিল, সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন তো দূরের কথা, আমরা দেশের মধ্যে দেখতে পেলাম একটা অরাজকতা। নতুন করে একটা ফেনোমেনন আসলো, মব সন্ত্রাস, মবক্রেসি, মানে মগের মূল্য থেকে মবের মূল্যকে পরিণত হলো দেশ। খুন খারাপি, রাহাজানি, চাঁদা বাণিজ্য, মামলা বাণিজ্য, আইন শৃঙ্খলার চরম অবনতি। আপনি 71-কে অস্বীকার করার প্রবণতা এবং আন্ডারমাইন করার যে একটা প্রচেষ্টা, প্রয়াস, সেটি দেখলাম। ফার রাইট বা চরম ডানপন্থার উত্থান আমরা দেখতে পেলাম। সেখানে রিবেলিয়ন ডেমোক্রেটিক পার্টি হিসেবে পরিচিত বিএনপির তেমন একটি শক্তিশালী ভূমিকা আমরা দেখতে পেলাম না। এরকম একটা সিচুয়েশন যেখানে নেতৃত্বটা, এই যে শূন্যতা পূরণের জন্য একটা যোগ্য নেতৃত্বের প্রয়োজন ছিল। তো এরকম একটা সময়ও দেশের জন্যও তারেক রহমানের ফিরে আসাটা জরুরি ছিল।
তো সেই জন্য তিনি ফিরে এসেছেন, এবং ফিরে এসে তিনি যে তার যে প্রথম দিনের যে অ্যাক্টিভিটিস গুলো আমরা দেখলাম, বিশেষ করে তার যে সম্বর্ধনা সেখানে তিনি যে বক্তৃতা করলেন, সেই বক্তৃতাতে আমরা একটু আশার আলো দেখতে পেলাম। দেখুন, দেশটা আসলে সামনে গিয়ে নিয়ে যেতে হবে, কখনো পিছনে ফিরে তাকানোর অবকাশ নেই। একটা দেশের অগ্রগতির যাত্রায় সবসময় উই শুড লুক ফরওয়ার্ড, পিছনে নয়। দেশ পিছনে যেতে পারে না, এবং সেই জন্য কি দরকার? সবার আগে একটা ঐক্যবদ্ধ জাতি, রিকনসিলিয়েশন দরকার। 5 আগস্টের পরে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল রিকনসিলিয়েশন। আমি কিন্তু এর আগেও বিভিন্ন অনুষ্ঠান, আপনাদের এখানে বিভিন্ন অনুষ্ঠানে বলেছি যে একটা ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন বাংলাদেশের দরকার। প্রতিহিংসার রাজনীতি কখনো দেশের জন্য মঙ্গল বয়ে নিয়ে আসে না। তো তারেক রহমান আসার আগে হয়তো অনেকে বলে তিনি আসলে মানে প্রতিশোধের রাজনীতি হয়তো আরো, প্রতিহিংসার রাজনীতি আরো বড় হবে, একটা আশঙ্কা অনেকের মধ্যেই ছিল হয়তো। কিন্তু আমরা কালকে যেটি লক্ষ্য করলাম যে তার মধ্যে সেই প্রতিহিংসা আমরা দেখিনি। যে 16 মিনিটের বক্তৃতা তিনি করেছেন, তো অত্যন্ত সংযত, গোছানো এবং দায়িত্বশীল বক্তব্য তিনি রেখেছেন। আপনি যেমনটি বলছিলেন যে তার কথায় কোনো প্রতিহিংসা ছিল না আর কি। অর্থাৎ তিনি যে 16 মিনিটের বক্তৃতা করেছেন সেখানে কিন্তু এই যে কারণে তিনি দেশের বাইরে ছিলেন 17 বছর, বা 17 বছর তিনি আসতে পারেননি, বাইরে যাওয়াটা পরের কথা বলছি, 17 বছর দেশে ফিরতে পারেননি, এবং বিএনপি যেভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছে রাজনৈতিকভাবে বিশেষ করে গত 15 বছর ধরে বিএনপির সমস্ত কর্মীরা, দল, নেতৃত্ব, তো সেইখানে কিন্তু উনি এসে কি হতো, 1 ঘন্টা কিন্তু হাসিনা এবং আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা করতে পারতেন তিনি। কিন্তু তিনি তার এই 16 মিনিটের বক্তৃতায় একবারের জন্য হাসিনা বা আওয়ামী লীগের নাম উচ্চারণ করেননি। তা না করে তিনি কি করেছেন যে প্রতিহিংসার নয়, বিদ্বেষ নয়, তিনি শান্তির কথা বলেছেন, এবং একটা সেন্টেন্স 3বার বলেছেন, শান্তি শান্তি শান্তি। সবাই মিলে কাজ করব, বাংলাদেশ গড়ে তুলব, এই তার স্লোগান নিয়ে তিনি কথা বলেছেন। তারপরে কি কথা বলেছেন যে ঐক্যবদ্ধ করার ব্যাপারে, যেটা বারবার আমরা প্রয়োজনীয়তা অনুভব করেছি, ঐক্যবদ্ধ হয়ে সামনে গিয়ে যেতে হবে। তিনি সেই ডাকটি দিয়েছেন যে তিনি কি বলেছেন, সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু, সবাই মিলে একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সংকল্প তিনি করেছেন। এবং দেখেন আরেকটা জিনিস, যে দেশের এখন সবচেয়ে সংকট যেটা আমি একটু আগে বললাম, মবক্রেসি, এই যে মব সন্ত্রাস, দেশের যে আইন শৃঙ্খলার যে চরম অবনতি, যেটা আমরা মোস্ট রিসেন্টলি দেখলাম যে আপনি এই যে নোয়াখালীতে বা সম্ভবত লক্ষ্মীপুরে একটা স্থানীয় বিএনপি নেতার ঘরে তালাবদ্ধ করে গভীর রাতে আগুন ধরিয়ে দিয়েছে, তার 2টি মেয়ে, অল্প বয়সে 2টি মেয়ে মারা গেছে। এর চেয়ে করুণ কে হতে পারে? আমরা দীপন দাসকে দেখলাম, হাদির হত্যাকাণ্ড দেখলাম। তো এরকম একটা পরিস্থিতি কিন্তু দেশের সবচেয়ে ইম্পর্টেন্ট আসলে এই মুহূর্তে আইন শৃঙ্খলার যে অবনতি, আইন সেটি ফিরিয়ে নিয়ে আসা। তিনি কিন্তু সেই কথাটি বলেছেন যে সবাইকে মিলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে, সেটাকে তিনি অ্যাড্রেস করেছেন। তারপরে দেখেন যে 71কে যে আন্ডারমাইন করার যে বিষয়গুলো আমরা দেখলাম, যে 71-এর কিছুই হয়নি, 71 কিছুই না, 24-এর স্বাধীনতা, এটি দ্বিতীয় স্বাধীনতা, অনেক কিছু, অনেক বয়ান, অনেক ন্যারেটিভ আমরা দেখেছি। কিন্তু তিনি কিন্তু এটির মধ্যে একটা ব্যালেন্স তৈরি করেছেন কিন্তু সুন্দরভাবে। তিনি কি বলেছেন, 71 সালে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, আর 24 সালে দেশের ছাত্র জনতা সর্বস্তরের মানুষ স্বাধীনতা সর্বত রক্ষা করেছে। তার মানে দুটোকেই তিনি সমান গুরুত্ব দিয়ে দেখছেন, 71কে বাদ দিয়ে 24 হতে পারে না, সেই কথাটি তিনি বলেছেন। তার মানে হলো যে মুক্তিযুদ্ধ বা 71 এটির কে মানে যে অবমূল্যায়ন করার যে প্রয়াস, সেটিকে তিনি থামিয়ে দিয়েছেন। এবং আরেকটি কথা বলেছেন, কিন্তু দেখেন এদেশের জনগোষ্ঠী একটা বিশাল অংশ তরুণ, এবং ভবিষ্যতে তরুণরাই কিন্তু দেশের কাণ্ডারি, এবং তিনি বলেছেন তরুণ প্রজন্ম আগামী দিনে দেশকে নেতৃত্ব দিবে। তার মানে দেখেন 16 মিনিটে কিন্তু যে জায়গায় যেগুলো বলার কথা ছিল সেগুলি তিনি বলেছেন। অপ্রয়োজনীয়
মানে বাহুল্য কোনো কথা তিনি বলেন না। সর্বশেষ যে কথাটা আমি বলতে চাচ্ছি যে আই হ্যাভ এ প্ল্যান, তিনি যেটি বলেছেন যে তার একটা পরিকল্পনা আছে। পরিকল্পনা কার জন্য আছে? এই দেশের জন্য আছে, জনগণের জন্য আছে। আমরা জানি না কি তার কি পরিকল্পনা আছে, তিনি সেটি বলেননি। কিন্তু আমরা এখন যে প্রত্যাশার কথা বলবো, আমরা আশার কথা বলবো, সেটি কি? আমরা দেখতে চাই তার পরিকল্পনার মধ্যে যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন দেখতে চাই আমরা পরিকল্পনাতেই। আমরা দেখতে চাই একটা সাম্য, সমতা, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার, এগুলো দেখতে চাই। এবং সেগুলো তার পরিকল্পনার মধ্যে যদি প্রতিফলিত হয়, যেটি তিনি প্রত্যাশা করেছেন, শক্ত গণতান্ত্রিক ভিত্তি তৈরি করার কথা বলেছেন, শক্তিশালী অর্থনীতির ভিত্তি তৈরি করার কথা বলেছেন, এইগুলো যদি তার পরিকল্পনার মধ্যে থাকে, তাহলে কিন্তু সত্যি বাংলাদেশটা সামনে যাওয়ার একটা সুযোগ নতুন করে তৈরি হয়ে যাবে বলে মনে করি। আর এই যে লক্ষ কোটি মানুষ যে প্রত্যাশা করেছে বাংলাদেশে, সর্বশেষ 24-এর গণঅভ্যুত্থানেও যে প্রত্যাশা বা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, সেই আকাঙ্ক্ষার বাস্তবায়নও তার পরিকল্পনার জন্য থাকে, আমরা সেটি প্রত্যাশা করি। জি, মোহাম্মদ মালিক, অনেক ধন্যবাদ। আমরা একটু প্রফেসর ডক্টর মহসিনুদ্দিন পাটোয়ারী আপনার কাছে আসি। যে প্রশ্নটি নিয়ে আসতে চাই সেটি হলো তারেক ফেরার আগে বিএনপি এবং বর্তমান বিএনপি দুটোর মধ্যে কোনো পার্থক্য দেখছেন কিনা? কারণ অনেকেই এই বিশ্লেষণটি করছিলেন যে তারেক রহমানকে শুধুমাত্র যে নির্বাচনের চ্যালেঞ্জ নিতে হবে তা নয়, যদি তিনি প্রধানমন্ত্রী হন তাহলে সেই চ্যালেঞ্জ নিতে হবে তা নয়, দলের ভিতরেও অনেক চ্যালেঞ্জ তাকে নিতে হবে। আমি আপনি কতটা পর্যবেক্ষণ করেছেন ঠিক জানি না। তারেক রহমানের আগমনে তার শাশুড়ি অনেক খুশি হয়েছেন, তার মায়ের সঙ্গে দৃশ্যটি আমরা গণমাধ্যমে দেখিনি, সেখানেও মা নিঃসন্দেহে অনেক বেশি আপ্লুত হয়েছেন। এবং আমরা দেশের জনগণকেও দেখেছি যারা সেদিন এসেছিল, তাদের মধ্যে অনেক হাসি খুশি উচ্ছ্বাস ছিল। বিএনপি নেতাদের অনেককে আমি খুব একটা মানে গণমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখিনি। তারা ছিলেন, স্টেজে ছিলেন, এয়ারপোর্টে ছিলেন, সব জায়গায় ছিলেন। এবং বিএনপি যে একটা ক্রান্তিকালের মধ্যে দিয়ে যাচ্ছে, যে বিএনপি চাঁদাবাজি, টেন্ডারবাজি, টেম্পো স্ট্যান্ড দখল থেকে শুরু করে নানা বদনামের ট্যাগিং তাদের সঙ্গে এর মধ্যে লেগে গিয়েছে। এতদিন তারেক রহমান ছিলেন না, বলা হচ্ছিল নেতৃত্ব নাই, তাই কেউ সামাল দিতে পারছে না। এখন তো তাকে দলের ভিতরে সংস্কার কিংবা দলের ভিতরেই বড় ধরনের একটা চ্যালেঞ্জ নিতে হতে পারে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি কি বলবো, তারেক রহমানের কিন্তু অনেক চ্যালেঞ্জ আছে। একটা বলি যে উনি যখন দেশ ছাড়েন বা দেশ থেকে ওনাকে সরিয়ে দেওয়া হয়, তখন কিন্তু উনি অনেক নেগেটিভ পারসেপশনের মধ্যে দিয়ে ওনাকে দেশ ছেড়ে যেতে হয়। আমি ওকে নেগেটিভ পারসেপশন আনতে চাই না, আমরা নতুন দিক দেখতে চাই, সুতরাং আমি এটাকে হাইলাইট করব না। উনি যাওয়ার পর গত 17 বছর বা বিগত যে সরকার ছিল, সেই সরকার ওই বিএনপি তারেক রহমানের সেই নেগেটিভ পারসেপশনটাকে ম্যাগনিফাই করা হয়েছে, বিভিন্ন সময় আলাপ করা হয়েছে। সুতরাং ওই নেগেটিভ পারসেপশনটা তারেক রহমানের মাথায় এখন আছে। উনি যে 17 বছরে যে বক্তব্য আমরা শুনছি, আমি যেটা বললাম প্রতিহিংসা নয় সংযম, উনি যে ট্রান্সফরমেশনের আভাস দিয়েছেন ওনাকে, আমি বিশ্বাস করি যে উনি ইতিহাস থেকে শিখেছেন, ট্রান্সফর্ম হয়েছেন। কিন্তু একটা লোক ট্রান্সফর্ম হলে তো আর হলো না। আপনি একটা কথা বললেন, সেই আপনার কথাটাকে এক্সিকিউট করা, কাজে লাগানো এক কথা না। উনি যে ওনার যে একটা রাজনৈতিক দল আছে, সেই রাজনৈতিক দলের যে সংস্কৃতি, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যে সংস্কৃতি, যে কথাটা আমরা বললাম, এরা সেলফিশনেস, দলবাজি, চাঁদাবাজি, ঘাট দখল, এই দখল, তারপরে টেন্ডারবাজি, আর কি বলে আপনাকে ইয়ে দেয়, কি বলে এটা আপনার নমিনেশন বাণিজ্য, এগুলো তো আমাদের রাজনৈতিক দলগুলোর একটা সংস্কৃতি। এখন এই সংস্কৃতিকে পরিবর্তন করা, এটা একটা ফর্মিডেবল টাস্ক হবে বলে আমি মনে করি। তবে ওনার যেই
যে পপুলারিটি, ওনার আম্মার যে পপুলারিটি, মিসেস জিয়ার যে পপুলারিটি, জিয়াউর রহমান সাহেবের যে পপুলারিটি, ওই পপুলারিটির কথা চিন্তা করলে হি ইজ ভেরি রিস্কি পজিশন, রিস্ক ইন টার্মস অফ পপুলারিটি। কারণ আমি তো আগেই বলেছি আপনাদেরকে একটা কথা, যে আমরা একটা আবেগপ্রবণ জাতি। আমরা যদি ডেলিভারি দিতে না পারি, উনি যে কথাগুলো বলেছেন ভেরি নাইসলি বলেছেন, কোনো কাকে হিট করে নাই, এই যে ডেলিভারি যদি দিতে না পারি, তাহলে কিন্তু একজনের জন্য, যেহেতু আমরা ব্যক্তিকেন্দ্রিক ফ্যামিলি ডাইনেস্টি, একজনের ভুলের জন্য সমস্ত দল কিন্তু সাজা পায়। আমরা এর আগেও দেখেছি, বারবার দেখেছি। এটা তার জন্য বিরাট একটা রিস্কের ব্যাপার, বিরাট একটা চ্যালেঞ্জের ব্যাপার। আমি আশা করি যে আপনি যে কথা বললেন যে বিএনপির অনেক নেতৃবৃন্দকে খুব উচ্ছ্বসিত দেখেন নাই, স্বাভাবিক কারণে। এখন সলিমুদ্দিন কলিমুদ্দিন সবাই মাতবর ছিল, এখন বড় মাতবর এসে গেছে, রাইট? বড় জন এসে গেছে, এখন তারা তো আর ফ্রন্ট লাইনে নাই, তারা তো সেকেন্ড লাইনে চলে গেছে, রাইট? এই জিনিসটা, সুতরাং ইন্টারনাল যে ব্লিডিংটা, ইন্টারনাল যেই রক্তক্ষরণ, ওটার সম্ভাবনা কিন্তু রয়ে গেছে। আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি, আমরা কিন্তু একদল আরেক দলকে একদিকে আর টানি ওদিকে টানি, টাকার খেলা চলে, রাইট? এই জিনিসগুলো থেকে আমি মনে করি তারেক রহমানের অত্যন্ত চ্যালেঞ্জ। তবে আশা করি উনি শক্ত হাত নিয়ে জনগণের সাথে ডেকে নিয়ে আসে, এই যে ইয়াং লোকজন, অন্য দলগুলোকে সাথে নিয়ে, আমি মনে করি এর আগে একটা এপিসোডে বলছিলাম, উনি একটা জাতীয় সরকার গঠন করা দরকার। ইভেন বিএনপি যদি নির্বাচিত হয়েও আগামী 5 বছর উনি স্টেবিলিটির জন্য দেশের একটা জাতীয় সরকার গঠন করা তার দরকার বলে আমি মনে করি। এতে করে ওই যতগুলো আপনার সংস্কারগুলো করার কথা, সংস্কারগুলা করে রাজনৈতিক যে একটা পরিচ্ছন্ন রাজনীতি, একটা পরিচ্ছন্ন ইলেকশন প্রসেস, একটা ডেমোক্রেসি, একটা স্বাধীন বিচার বিভাগ, একটা স্বাধীন পুলিশ বিভাগ, এইগুলো যদি তৈরি করতে পারে, তাহলে রাজনৈতিক নেতৃবৃন্দ আরো ভালো থাকতে পারবে, উনিও ভালো থাকতে পারবেন। কারণ আমরা এই দেশে যেটা দেখি, জাস্টিস ডিপার্টমেন্ট কে অন্যায় করলো না করলো, জাস্টিস ডিপার্টমেন্ট দেখতেছে, যাটা পুলিশ কাকে অ্যারেস্ট করবে না করবে পুলিশ দেখতেছে। এখন রাজনীতি ব্যক্তি হয়ে যদি আপনি এটাকে ইনফ্লুয়েন্স করেন, তাহলে দোষটা কিন্তু আপনার ঘাড়ে চলে আসে। এই জিনিসগুলো আমাদের সংস্কারের পার্ট হিসেবে আমাদের দরকার। এগুলো যদি করতে পারে, তাহলে উনি, আমি আশা করি, কারণ উনি সাকসেসফুল না হলে কিন্তু খুব খারাপ অবস্থা, উনি খারাপ অবস্থা। আমরা আশা করি উনি সাকসেসফুল হবেন, কারণ দেশের মঙ্গলের জন্য উনি করেন। আর একটা জিনিস হলো কি, দেশ কিন্তু রাজনৈতিকভাবে পোলারাইজড এখন, আমাদের এখানেও কিছুটা আছে, রাইট অ্যান্ড লেফট, এক্সট্রিম রাইট অ্যান্ড এক্সট্রিম লেফট। বিএনপি এবং আওয়ামী লীগ যারা ছিল, তার হলো মধ্যপন্থী রাজনৈতিক দল, রাইট? স্বাভাবিক কারণে মধ্যপন্থী রাজনৈতিক দলগুলো অপরচুনিস্ট হয়, রাইট? ওই অপরচুনিস্ট দলকে, মধ্যপন্থী রাজনৈতিক দলেই আমাদের দেশের জন্য আসলে ভালো। এখন সেই মধ্যপন্থী উনি থাকতে হলে যেসব জিনিস করণীয়, সেসব করণীয় হলো মানুষের সমস্যার সমাধান করা, যে আমি আগে বলেছি, মানুষের পাবলিক সেফটি, ইকোনমি, চাকরি দেওয়া। বেকার লোকেরা তো ক্রাইম করবে না, কি করবে বলেন? কতদিন আপনি পেটে ভাত না থাকলে কতদিন আপনি অনেস্ট থাকবেন, রাইট? এই যে কতগুলো সাংঘাতিক চ্যালেঞ্জ কিন্তু ওনার। সুতরাং আমি I will pity on him, but I hope he will do his best, because he is the only option for peace and moving the country forward. Whether I like his philosophy, whether I like his party or not, it doesn't matter. I like the country. ওই কান্ট্রির জন্য, তাকে একটা সুষ্ঠু রাজনীতি ফিরিয়ে আনার জন্য তারেক রহমানকে আমাদের এখন দরকার। এবং আশা করি তাকে আমরা সবাই সাহায্য সহযোগিতা করে উনি দেশটাকে যেন ইউনাইটেড করতে পারে, এবং একটা জাতীয় সরকারের মাধ্যমে উনি 2/3 মেজরিটি পেলেও, আমি বলবো জাতীয় সরকারের মাধ্যমে উনি দেশটাকে অন্তপক্ষে স্ট্যাবিলিটিতে নিয়ে আসুক, একটা রাজনৈতিক কালচার তৈরি করুক, একটা পলিটিক্যাল ডেমোক্রেটিক কালচার তৈরি করুক। এটা কিন্তু একটা সুযোগ আমাদের পূর্ববর্তী সরকারেরও দরকার ছিল। উনি পারতেন, এত পাওয়ারফুল, এত পপুলার, পারতেন, একটা কথাই ডেমোক্রেসিকে নিয়ে আসতে পারতেন, হ্যাঁ? কিন্তু ওনারা যে পপুলারিটি আছে, ওই হোক যে উনি এই জিনিসটা করবেন বলে আমি আশা করি। জাতি, জনগণ এবং আমরা যারা বিদেশে আছি, আমরাও সেটা আশা করি তার কাছ থেকে।
জি, মাহমুদ মালিক। জাতীয় সরকার বলতে আমি যেটুকু বুঝি কিংবা বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা হতে পারে সেটা হলো যে বিএনপি সরকার গঠন করবে, কিন্তু হয়তো সেই সরকারে অন্যান্য দলের অংশগ্রহণ থাকবে। আমরা এর আগে তো বিভিন্ন সময়ে বিভিন্ন দুটি তিনটি দলের এই ধরনের অংশগ্রহণ দেখেছি। সেই অংশগ্রহণটা দেখতাম যে একদিকে আসলে সবগুলো ক্ষমতা, অন্যরা হয়তো দুজন তিনজন নামকাওস্তে মন্ত্রী থাকতেন। এখন যদি অনেকগুলো দল আছে, বলা হচ্ছে যে জামাত ইসলামী কিংবা তাদের যে জোট, এবং এটিও শোনা যাচ্ছে যে সেই জোটে এনসিপিও যোগ দিতে পারে। অর্থাৎ একদিকে ধর্মীয় ভিত্তিক দলগুলো একটি জোট, অন্যদিকে মধ্যপন্থী দল, যেটি প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি বলছিলেন, তাদের নেতৃত্বে আরেকটি জোট। এই দুটি জোটই আসলে টেক্কাটা দেবে নির্বাচনে 12 ফেব্রুয়ারি। এখন সেখানে তো যদি বিএনপি বলে যে ঠিক আছে আমরা 80 জনের কিংবা 60 জনের একটি মন্ত্রিসভা গঠন করলাম, জামাত থেকে 4 জন নিলাম, এনসিপি থেকে 3 জন নিলাম, এবি পার্টি থেকে 1 জন নিলাম, নুরুল হক নুরুলের দল থেকে 1 জন নিলাম, জুনায়েদ সাকিদের দল থেকে একজন নিলাম, কিন্তু মোট এই 60 জনের মধ্যে 40 জন আমাদের, 20 জন আমরা ভাগাভাগি করলাম, সেটি কি অন্য দলগুলো মানবে? অর্থাৎ এখনকার প্রেক্ষাপটে যে জাতীয় সরকারের কথা বলা হচ্ছে, সেই জাতীয় সরকার খুব কাছাকাছি যদি ক্ষমতার ভারসাম্য না থাকে, তাহলে তো অন্য দলগুলো মেনে নেওয়ার কথা নয়। কারণ মেনে নেওয়া মানে তো বিএনপিকে সাকসেসফুল করা, তারা সেটি কেন করবে? না, পাটোয়ারি ভাই যেমনটি বললেন জাতীয় সরকারের কথা, সেটা কিন্তু তিনি বলেছেন ওইটাকে মাথায় রেখে যে আর অনৈক্য আর বাংলাদেশে অ্যাফোর্ড করতে পারবে না, প্রতিহিংসা, অনৈক্য। কাজে একটা মানে কমন কনসেন্সাসের মাধ্যমে দেশকে সামনে নেওয়া যায় কিনা, সেই উদ্দেশ্যেই হয়তো তিনি কথাগুলো বলেছেন। এবং এটি আইডিয়ালি ইটস এ ভেরি গুড একটা প্রপোজাল আমি মনে করি, বা ভাবনা। কিন্তু বাংলাদেশে এটা কতটা কাজ করবে এই ব্যাপারটা তো আমি আসলে শিওর নই। আমরা বাংলাদেশে এক ধরনের জাতীয় সরকারের মতো দেখেছি। কিরকম? আমরা দেখেছি 91 সালে 2001-এ বিএনপি ক্ষমতায় এসে জামাতের 2 জনকে মন্ত্রী বানিয়েছিল, আমাদের মনে আছে। 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় এসে তখন ওই যে মানে কি আনোয়ার হোসেন মঞ্জু, তারপরে আসম আব্দুর রব, এদের নিয়ে কিন্তু মন্ত্রিসভায় করেছিলেন। পরবর্তীতে আমরা দেখেছি হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তাদেরকে নিয়েও কিন্তু আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করেছিল। এখন মন্ত্রিসভা গঠন করলেই, জাতীয় সরকার হলেই যে সেটা সাকসেসফুল হবে, নট লাইক দ্যাট। ওই ধরনের মডেলে কিন্তু বাংলাদেশে কাজ করেনি খুব একটা। বরং আমরা যেটা দেখেছি যে ওই যে ছোট দলের বড় নেতাকে যখন মন্ত্রিসভায় স্থান দেওয়া হয়েছে, তিনি তার সমস্ত দলীয় এবং জাতীয় স্বার্থ ভুলে যে নিজের আখের গুছাতে ব্যস্ত হয়ে গেছে। ওই অর্থে যে এই জাতীয় চিন্তা ভাবনাকে সামনে এগিয়ে নেওয়ার ব্যাপারটাতে ওই রকম আমরা কোনো রাজনৈতিক উদ্যোগ কিন্তু আমরা তখন দেখিনি। তো আমার মনে হয় যেটি হলে যে ভালো তো না তা নয়। আমরা যদি মনে করে থাকি যে নেলসন ম্যান্ডেলা যখন আসেন দক্ষিণ আফ্রিকাতে, তিনি এসেও কিন্তু তার যে প্রধান প্রতিপক্ষ তাকে কিন্তু উনি প্রেসিডেন্টের ভাইস প্রেসিডেন্ট করেছিলেন, এবং এই দক্ষিণ আফ্রিকার সেই ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কিন্তু কাজে দিয়েছিল, এবং দক্ষিণ আফ্রিকা কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল, এবং আজকের দক্ষিণ আফ্রিকা কিন্তু ওই নেলসন ম্যান্ডেলার সেই জাতীয় ঐক্যমতের সরকার থেকেই মানে যাত্রা শুরু করেছে। তো সেরকম একটা কিছু হলে মন্দ নয়, কিন্তু আমার মনে হয় যে তারও দরকার নেই। তারেক রহমান ধরে নিলাম যুক্তিতর্কের খাতিরে বিএনপি নির্বাচিত হলে কিংবা জামাতি নির্বাচিত হবে, যেই হোক না কেন, যে আপনি 2টি ফ্রন্টের কথা বলেন, যে ফ্রন্টই হোক না কেন, তারা যদি ওই তাদের নিজস্ব দল এবং তাদের মিত্রদের নিয়েও সরকার গঠন করে, সেটিও দোষের কিছু না। সেটি তো দেশ সামনে এগিয়ে যেতে পারে, কিন্তু কতগুলো কমন ইস্যুতে ঐক্য থাকতে হবে। অর্থাৎ সেখানে গণতান্ত্রিক যে মানে এই আদর্শ, সেটাকে আপহোল্ড করতে হবে, মানুষের কথা বলার অধিকার থাকতে হবে, মানবাধিকার থাকতে হবে, তারপরে হলো যে এই নির্যাতন থাকবে না, অত্যাচার থাকবে না, এবং অনেস্টলি বাংলাদেশে যে 2টা জিনিসের দরকার বাংলাদেশে সবচেয়ে বেশি প্রয়োজন, সেটা জাতীয় সরকার হোক না হোক, একটি জিনিস হলো যে নির্বাচন হবে, গণতন্ত্রের যে অভিযাত্রায় প্রতি 5 বছর পর নির্বাচন হবে, এবং নির্বাচন হতে হবে অ্যাবসলিউটলি নিউট্রাল, নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ। জনগণের রায়টাই যথার্থ প্রতিফলন হবে নির্বাচন, এইটাকে নিশ্চিত করা। আরেকটা জিনিস হলো যে সবার মধ্যে একটা দেশপ্রেম করা, অর্থাৎ ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। আপনি যদি নিজের দলের জন্য কোনো অন্যায় নেই, অন্য দল যে করবে তাকে গুম করে ফেলো,
এই ধরনের কাজ থেকে বন্ধ করতে হবে। আপনি যদি জাস্টিস সবার জন্য সমান করতে পারেন, প্রতিটি নাগরিক সমান ন্যায় বিচার পাওয়ার অধিকার যদি আপনি দিতে পারেন, আপনি বাংলাদেশের আরেকটা রোগ হলো দুর্নীতি। এটি কিন্তু ওই গণতান্ত্রিকহীনতারই বাই প্রোডাক্ট, দুর্নীতি বা ক্ষমতায় টিকে রাখার জন্য, ক্ষমতায় থাকার জন্য আকুল প্রয়াস থেকেই বাই প্রোডাক্ট হিসেবে আসছে এই দুর্নীতিটা। এখন দুর্নীতিটা যদি রোধ করা যায়, যেই হোক না কেন, সে আমার দলের হোক, আমার মন্ত্রী হোক, যেই হোক, দুর্নীতির অভিযোগ উঠবে, প্রমাণিত হলে তাকে সাজা পেতে হবে। এই দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, গণতান্ত্রিক সহনশীলতা, আর গণতন্ত্রের মূল কথা হলো বহুমত, বহু দল, এই বহুত্ববাদের একেবারে অবাধ চর্চা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এটি যদি করতে পারেন, সে যদি একটি দলও ক্ষমতায় থাকে এবং এই বিষয়টি যদি নিশ্চিত করতে পারে, তাহলে দেশে ভালো কিছু হওয়ার সুযোগ তৈরি হয়। আমি বলছি না যে সামনে যে সরকারটি আসবে সেই সরকার এসেই একেবারে আলাদিনের চেরাগ দিয়ে 5 বছরের মধ্যে দেশের সবকিছু ঠিক করে ফেলবে। এটি 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 চাওয়াটা আমাদের অন্যায়। কিন্তু আমরা দেখতে চাই একটা যাত্রা শুরু হলো, বাংলাদেশ সামনের দিকে অগ্রগতির পথে, গণতন্ত্রের পথে একটা যাত্রা শুরু হলো, ননস্টপ চলবে, সেটি ধাপে ধাপে উন্নতি হবে, সেটি হলো বেশি প্রয়োজন। কাজে শুধু জাতীয় সরকার নয়, এই এই জিনিসগুলো যদি নিশ্চিত করতে না পারে, সে জাতীয় সরকারই হোক কিংবা দলীয় সরকারই হোক, কোন সরকারি দেশের জন্য ভালো কিছু করতে পারবে না। কিন্তু এই মুহূর্তে দুটি গুণই তো আমি একক কোন দলের মধ্যে দেখছি না। মানে যে দুটি বিষয় আপনি বলছেন, দুটি বিএনপির মধ্যেই খুঁজে পাচ্ছি না, দুটি জামাতের মধ্যে খুঁজে পাচ্ছি না। সেক্ষেত্রে আমি কিন্তু সেটাই বললাম, আপনি কিন্তু এখনই সব কিছু পাবেন না। আচ্ছা, আপনাকে শুরু করতে হবে। আপনি 100% পারফেকশন বলে কোনো কিছু নাই তো, কিন্তু আমরা বলছি যে কোনো বিষয়টা টলারেন্সের মধ্যে রাখা বা ন্যূনতম গণতান্ত্রিক চর্চাটাকে অব্যাহত রাখা, প্রতিষ্ঠানগুলো তৈরি করা, এইগুলো তো শুরু করতে হবে। এইগুলো যদি শুরু করতে পারেন, গণতান্ত্রিক অভিযাত্রায় 10-20 বছর কোনো সময় না। একটা আমেরিকা আজকে এখানে এসছে, 250 বছর পরে আমেরিকা থেকে দেখি, আমি যদি মনে করি বাংলাদেশ কেন এরকম হলো না, সেটি তো হবে না। আজকের যুক্তরাজ্য কোথায়, যুক্তরাজ্য সে 100 বছরের ইতিহাস যুক্তরাজ্য, তাই না? সেটি দেখলে তো আমার হবে না। কিন্তু আমাকে যাত্রা শুরু করতে হবে এই বিষয়গুলোকে সামনে নিয়ে। এই দিজ আর দ্য এজেন্ডা, এইগুলোকে সামনে রেখে আমি অনেস্টলি ডেলিভার করবো। আর আমি রাজনীতি করব জনগণের জন্য। যদি সেটা করতে পারি, অর্থাৎ আমার যাই, আমি কতটুকু করতে পারলাম সেটি বড় কথা নয়, আমি জনগণের ভালোর জন্য করেছি, চেষ্টা করেছি। এইটা যদি করতে পারেন, তাহলে যাত্রাটা শুরু হোক। আমরা একেবারে নিঃসন্দেহে এটি শুভকর হবে বাংলাদেশের জন্য, এবং শুভকামনা মনে হয় আমরা যারা আলোচনা করছি সবাই এক বাক্যে আমরা এই শুভকামনাটা জানাতে পারি। আপনি আমেরিকার উদাহরণ দিচ্ছেন, আমি একটু প্রফেসর ডক্টর মহসিন পাটোয়ারি আমেরিকার আলোচনায় ঢুকতে চাই। সিএনএন একটি বিশ্লেষণ করছে, তারা বলছে যে হাউস রিপাবলিকানরা তারা সবাই অবসর গ্রহণের জন্য উঠে পড়ে লেগেছে এবং টক্সিক একটি পরিস্থিতির কথা তারা বলছে যে প্রায় 10 জন হাউস রিপাবলিকান তারা চাইছেন তারা নেক্সট টাইম আর হাউসে নির্বাচন না করে গভর্নরের নির্বাচন করতে। এটিকে তারা নানা ধরনের বিশ্লেষণ করেছে। এটি একটু, এর কারণ কি হতে পারে বলে আপনার কাছে মনে হয়? যে রিপাবলিকানরা কি আস্থা পাচ্ছে না যে সামনের নির্বাচনগুলোতে তারা আবার জিতে আসতে পারবে, এমন কিছু, নাকি একটু গভর্নর হলে তো আর একটু বড় পদই হলো সেটার জন্য? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি জাস্ট 10 সেকেন্ড নিচ্ছি। আমি যে মালিক ভাই যে কথাটা বললেন যে আপনার মিনিস্টার বানাইলেই যে জাতীয় ঐক্য হবে, তার ঠিক না। কারণ মিনিস্টারদের আমরা আগে দেখেছি। আমি বলছি আসলে সত্যিকার ভাবে জাতীয় ঐক্য 3-4টে উনি যে কথাটা বললেন, কয়েকটা পয়েন্টে কাম হোয়াট মেবি উই আর টুগেদার, মেবি উপদেষ্টা পরিষদ, মেবি অম্বাসমেন্ট, বিয়ন্ড দিস গভর্নমেন্ট, রাইট, সামথিং ন্যাশনাল লেভেলে, রাইট, যে এটা আমরা করবো, এই হলো আমাদের ন্যাশনাল গোল। এই ন্যাশনাল গোলে আমরা একমত হবো, কাম হোয়াট মেবি। ওই কথাই আমি বলতে চাচ্ছিলাম যে ওই ধরনের কিন্তু একটা লিডার দরকার। আচ্ছা, আর যেটা আমাদের এখানে যেটা হয়েছে গত 50 বছরের ইতিহাসে আমেরিকা, যে একটা রাজনৈতিক দল থেকে এতগুলো লোক আপনার ওই কংগ্রেস ছেড়ে ইয়েতে নির্বাচনে না যাওয়া অথবা গভর্নরিং পদে যাওয়া, এটা কিন্তু হয়নি। কারণ এটা আপনি যেটা বললেন, রিপাবলিকান দলের 10 জন এবং ডেমোক্রেটিক দলের 1 জন 2026-এ ওনারা আর এই কংগ্রেসে থাকবেন না, রাইট? এই যে ডেটাটা আপনার সামনে দিয়েছেন, ডেটাটা থাকবে না।
এবং রিপাবলিকান 30 জন এবং ডেমোক্রেটের 23 জন আর নট রিটার্নিং ইন দি কংগ্রেস। এই জিনিসটা হয়েছে কতগুলো ব্যাপার আমরা যেটা দেখছি যে একটা কনফিডেন্সের অভাব। কারণ এই যে ওটা বল যে ওয়াশিংটন টক্সিক এনভায়রনমেন্ট ইন ওয়াশিংটন, রাইট, গভর্নমেন্টের কার্যক্রম অনেকে পছন্দ করছে না। আর এদিকে আবার যে আমেরিকার যে মিডল ইস্ট নিয়ে যেসব পলিটিক্স হয়েছে, অত কিছু কিছু লোক পাবলিক এখন বেশ সজাগ। তারপরে যে কংগ্রেসে যে গ্রিডলক হচ্ছে, যে এত দলাদলিটা এত প্রকট, আগে যে এরকম সৌহার্দ্যতা ছিল, রাইট, উই অ্যাগ্রি টু ডিসঅ্যাগ্রি, সেই জিনিসটা তেমন একটা নাই ওখানে। সেই জন্য লেজিসলেশনকেও তাড়াতাড়ি পাস করা সম্ভব হচ্ছে না। তারপরে কংগ্রেসম্যানদের যেহেতু পোলারাইজেশন বাড়ছে ইনসাইড, তাদের মধ্যে সিকিউরিটি থ্রেটও হচ্ছে, সেটা আমরা শুনতে পাচ্ছি আর কি। এবং উইদিন দ্য পার্টি অলসো, Democratic Party is not one Democratic Party. Republican Party is not one Republican Party. Republican পার্টির মধ্যে মধ্যমপন্থী এবং এক্সট্রিম রাইটপন্থী, ডেমোক্রেটিক পার্টির মধ্যে কিছুটা লেফট, কিছুটা একটু রাইট এবং কিছুটা মধ্যমপন্থী হয়ে গেছে। এই যে দলগুলোর মধ্যে যে একটা ইউনিটি, সেটা এখনো একটু লিমিটেড হয়েতে আছে, ওটা নাই। এইসব কারণে এরা মনে করেছে যে বিশেষ করে ওয়াশিংটনের যেই এনভায়রনমেন্ট, ওটাকে বলে ডিসফাংশনাল ওয়াশিংটন, এতে করে অনেকে বলছে যে আরে এখান থেকে না দিয়ে যদি আমি গভর্নর হতে পারি তাহলে আই এম দি বস, আই হ্যাভ দি এক্সিকিউটিভ পাওয়ার। আমি যদি কিছু করতে চাই আমার জনগণের জন্য, আমার কনস্টিটিউশনের জন্য, আই ক্যান ডু ইট বেটার দেন আই জাস্ট রেজ মাই হ্যান্ড, রাইট। ওই যেমন দেশে কিবোর্ড দেয় না, বলে হাত তোলা ভোট আর কি, কংগ্রেসে থাকা মানে তো হাত তোলা ভোট, রাইট। সেটা এই জিনিসগুলোর প্রেক্ষিতেই এনারা মনে করে যে একটু ফ্রাস্ট্রেটেড, তারা মনে করে যে এটা। এবং আগামী নির্বাচনে আমরা যা ট্রেন্ড দেখতেছি, প্রেসিডেন্ট ট্রাম্পের পপুলারিটি এবং আমেরিকার উইদিন আমেরিকা কি ভোকাল রাইট রিপাবলিকান লোকদেরকে আমরা ইউটিউবে দেখি, তারা যেরকম রাজনৈতিক বিশ্লেষণ করা শুরু করেছে, এতে করে সম্ভবত মিড টার্ম ইলেকশনে খুব একটা, অ্যাটলিস্ট কংগ্রেসে খুব একটা পজিটিভ যাবে বলে মনে হচ্ছে না রিপাবলিকানদের মধ্যে। আমি এটি বরং একটু মোহাম্মদ মালিক আপনার কাছ থেকে শুনি, সময় যেহেতু শেষের দিকে, সেটা হলো এটি কি ইঙ্গিত দিচ্ছে আগামী মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের বিষয়ে আপনারা অনেকেই আলোচনায় হতাশা ব্যক্ত করছেন এবং বলছেন যে ডেমোক্রেটরা এগিয়ে আসবে, এটি কি তারই কোনো ইঙ্গিত দিচ্ছে কিনা? হ্যাঁ জুয়েল, আপনি ঠিকই বলেছেন। আপনার এই প্রশ্নের উত্তর আমি বলবো যে কিছুটা, অবশ্যই। তার কারণটি হলো যে এখনকার হাউস আমরা দেখতে পাচ্ছি যে খুব স্লিম মেজরিটি, ভেরি স্লিম, তাই না? যদি পার্টি লাইন 100% ভোট এনশিওর না করা যায়, তাহলে কিন্তু কোনো একটি বিল পাশ করিয়ে আনাটাই কঠিন হচ্ছে, যদি অন্য মানে 100% ভোট নিশ্চিত করা না গেলে। তো এরকম একটি অবস্থায় যদি এই ল মেকার্সরা, যারা দীর্ঘদিন ধরে আইন প্রণেতা হিসেবে কাজ করছে হাউজে, তারা যদি এখন হাউজ আর প্রতিদ্বন্দ্বিতা না করে তারা চলে যায় স্টেটে গভর্নরশিপের জন্য, তাহলে তো এই পজিশনগুলো শূন্য হবে। সেই শূন্য সবগুলো পজিশনে, যেমন ধরেন এখন পর্যন্ত যেটি জানা গেছে 14 জন ল মেকার্স তারা অলরেডি ডিক্লেয়ার করেছে তারা দে উইল রান ফর গভর্নর্স, এবং তার মধ্যে 10 জনই রিপাবলিকান। তাহলে 10 জনের এগেনস্টে যে নতুন যে লোকগুলো আসবে প্রতিদ্বন্দ্বিতায় হাউজের জন্য রিপ্রেজেন্টেটিভ হিসাবে, তারা সবাই যে নির্বাচিত হবে তা তো নয়। আবার এক্সিস্টিং যারা আছে তারা তো কেউ কেউ আসন হারাতেও পারে। তো এক্সিস্টিং আসন হারাতে পারে, আবার যে 10টা শূন্য পদ হবে সেই শূন্য পদের 10 জন পুনর্নির্বাচিত নাও হতে পারে। তো এমত অবস্থায় রিপাবলিকান পার্টি জন্য ইটস ভেরি রিস্ক যে তারা আবার মেজরিটি নিয়ে হাউজে মিড টার্ম ইলেকশন ফিরে আসতে পারে কিনা। তবে কেন তারা 14 জন আর চাচ্ছে না আইন প্রণেতা হিসেবে থাকার জন্য, তো পাটোয়ারি ভাই সুন্দর বিশ্লেষণ করেছেন। তবে আমার কাছে যেটা মনে হয় যে রিপাবলিকান পার্টির মধ্যেও তো ভালো মানুষ আছে। আর আমেরিকার গণতন্ত্রের একটা বিউটি কি জানেন, যে যখন কোনো একটি প্রস্তাব বা বিল আসে হাউস, সেটি যদি প্রো পিপুল জনগণের জন্য হয়, তাহলে পার্টি লাইন ক্রস করেও কিন্তু যা ভোট প্রদান করে, এই অধিকারটা তাদের আছে এই আইন প্রণেতাদের। অর্থাৎ তারা জনগণের জন্য রাজনীতি যারা করে, তারা চায় যে কোনো বিল যদি প্রতিপক্ষ বিরোধী দলও নিয়ে আসে,
তাহলে যদি সেটা জনগণের জন্য মঙ্গলজনক হয়, তাহলে সরকারি দলের লোক কিন্তু ওই প্রস্তাবের পক্ষে ভোট প্রদান করে। জি। কিন্তু এই ট্রাম্পের শাসনামলে যেটি হচ্ছে, এই সুযোগটা সীমিত হয়ে গেছে। অর্থাৎ পাচ্ছে, রিপাবলিকান অনেকে ভয় পার্টির পাচ্ছেন। ল মেকাররা চাক আর না চাক, ট্রাম্প যদি বলে ইয়েস ভোট করো, তাদের ইয়েস ভোট করতে হয়। কাজে ওই যে টক্সিক যে এনভায়রনমেন্ট বলছে, তারা এটাকেই মিন করেছে। কাজে তারা এই টক্সিক এনভায়রনমেন্ট না থেকে তাদের, আমি পজিটিভলি দেখতে চাই, তাদের বিবেকে নাড়া দিয়েছে, বেটার আমি স্টেটে যাই, গভর্নর হিসেবে থাকি, আমার অন্তপক্ষে আমার বিবেকের বাইরে যে কোনো কাজ করতে হলো না, সেটিও হতে পারে। কিন্তু জি, অনেক ধন্যবাদ আপনাদের চমৎকার বিশ্লেষণের জন্য প্রফেসর ডক্টর মহসিনুর পাটোয়ারী এবং মোহাম্মদ মালেক। আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, তাই আপনাদেরকে কাছ থেকে বিদায় নিতে হচ্ছে। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি দর্শকদেরকে যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন, আমাদের এই আলোচনা শুনেছেন, বিশ্লেষণ শুনেছেন। আমরা আগামীকাল রাত 8টায় আবারও আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।